আয়নাগরের ওপাশে শেখ হাসিনার শাসন আমলের অন্ধকার অধ্যায়। ঢাকা তখন ঘুমিয়ে পড়ত, কিন্তু শহরের কিছু দরজা কখনো ঘুমাতো না। সেই দরজার ওপাশে ছিল এমন কিছু ঘর যেখানে ঘড়ির কাঁটা চলতো, কিন্তু সময় যেন চলতো না। একজন মানুষ ঢুকতো, তারপর সে আর মানুষদের পৃথিবীতে থাকতো না। এটা সম্ভব না, মানে মানসিক ভারসাম্য হারায় ফেলবে। তো এভাবে থাকতে পারে না। স্বাভাবিকভাবে আমরা যদি কারাগারগুলোর দিকে লক্ষ্য করি, সেখানে অনেকগুলো মানুষ একসাথে থাকে, মানুষের মধ্যে একটা মানুষ সামাজিকভাবে থাকতে পারে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বাংলাদেশে গুম ও জোরপূর্বক নিখোঁজের অভিযোগ নিয়ে বহু প্রশ্ন উঠেছে। পরিবারগুলো বছরের পর বছর দরজায় দরজায় ঘুরেছে, থানায় গেছে, আদালতে গেছে, মানবাধিকার সংগঠনের কাছে গেছে। একটাই প্রশ্ন, আমার মানুষটা কোথায়? কিন্তু কিছু প্রশ্নের উত্তর কাগজে পাওয়া যায় না, কিছু উত্তর লুকিয়ে থাকে দেয়ালের ভেতরে। ভাবুন, একটি ঘর 1 হাত বাই 1 হাতের মতো সংকীর্ণ, জানালা নেই, সূর্যের আলো নেই, বাইরের পৃথিবীর কোনো শব্দ নেই, শুধু মাথার উপরে ক্ষীণ একটা বাতি, তার চারপাশে দেয়াল, এমন দেয়াল যেখানে হয়তো কোনো বন্দি নখ দিয়ে আঁচড় কেটেছে। একটা দাগ, তার পাশে আরেকটা দাগ, তারপরে একটি নাম, তার নিজের নাম। যেন সে জানতো হয়তো পৃথিবী তাকে ভুলে যাবে, তাই সে নিজের নামটা দেয়ালের কাছে রেখে গেল। আর সেই ঘরের দেয়ালে যদি কেউ লিখে যায়, মা আমি বেঁচে আছি, তারপর আর কোনো লেখা না থাকে, তাহলে প্রশ্নটা কি, সে কি আর লিখতে পারেনি, নাকি তারপর তার জন্য আর কোনো আগামীকাল ছিল না? শেখ হাসিনা সরকারের সময় গুমের অভিযোগ নিয়ে যখন একের পর এক পরিবার সামনে আসছিল, তখন সবচেয়ে ভয়ঙ্কর ছিল শুধু নিখোঁজ হওয়ার ঘটনা নয়, ভয়ঙ্কর ছিল অপেক্ষা। একজন মা দরজার দিকে তাকিয়ে থাকতেন, একজন স্ত্রী ফোনের রিংটোন শুনলেই দৌড়ে যেতেন, একটি শিশু হয়তো প্রতিদিন ভাবত বাবা আজ আসবে, কিন্তু দরজা খুলতো না। দিন যায়, মাস যায়, বছর যায়, আর অপেক্ষাটা একসময় মানুষের জীবনের অংশ হয়ে যায়। তারপর আসে সেই আয়না, একটি অন্ধকার ঘরের ভেতর একটি পুরনো আয়নাঘর। কে জানে কতজন মানুষ সেখানে নিজের মুখ দেখেছিল। কেউ হয়তো ভেবেছিল, আমি কি সত্যি এখান থেকে বের হতে পারবো? কেউ হয়তো নিজের মুখের দিকে তাকিয়ে নিজেকেই চিনতে পারেনি, কারণ কয়েকদিনের অন্ধকার মানুষের মুখ বদলে দেয়, কিন্তু তার থেকেও বেশি বদলে দেয় ভয়। আর যদি সেই আয়নাঘরের দেয়ালে লেখা থাকে কয়েকটি শব্দ, অস্পষ্ট, কাপা হাতে লেখা, তারিখও হয়তো আছে, কিন্তু লেখাটার শেষ অংশ মুছে গেছে, শুধু একটি বাক্য বোঝা যায়, যদি আমি ফিরে না আসি। তারপর শূন্যতা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কারণ একটি বন্দি মানুষ যখন দেয়ালে লিখে যায়, সে শুধু নিজের জন্য লিখছে না, সে লিখছে ভবিষ্যতের জন্য। সে জানে না তার গল্প কেউ জানবে কিনা, সে জানে না তার পরিবার তাকে খুঁজে পাবে কিনা, সে শুধু চায় তার অস্তিত্বের একটা চিহ্ন থেকে যাক। শেখ হাসিনার শাসন আমলকে ঘিরে গুমের অভিযোগ নিয়ে ইতিহাস যখন প্রশ্ন করবে, তখন হয়তো শুধু রাজনৈতিক বক্তব্যগুলোই গুরুত্বপূর্ণ হবে না, গুরুত্বপূর্ণ হবে সেই পরিবারগুলোর চোখ যারা বছরের পর বছর একটা দরজার দিকে তাকিয়ে থেকেছে, গুরুত্বপূর্ণ হবে সেই নিখোঁজ মানুষগুলোর নাম। আর যদি সত্যিই কোনো অন্ধকার কক্ষে কোনো মানুষের শেষ চিহ্ন থেকে থাকে, তাহলে সেই দেয়ালও একদিন সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। কারণ মানুষ মিথ্যা বলতে পারে না, ক্ষমতা বদলাতে পারে, সরকার বদলাতে পারে, নথি হারিয়ে যেতে পারে, কিন্তু একটি দেয়ালে আঁচড় কাটা দাগ কখনো কখনো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষী হয়ে ওঠে। আজ সেই অন্ধকার ঘরের সামনে দাঁড়ালে হয়তো একটা প্রশ্নই মাথায় আসে, এই দরজার ওপাশে শেষবার কে দাঁড়িয়েছিল? তার নাম কি ছিল? তার বাড়ি কোথায় ছিল? তার মা কি এখনো অপেক্ষা করেন? তার সন্তান কি এখনো বিশ্বাস করে বাবা একদিন ফিরে আসবে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা, দেয়ালে সেই অসমাপ্ত লেখাটা কে শেষ করবে? কারণ ইতিহাসের কিছু গল্পের শেষ হয় না, তারা শুধু অপেক্ষা করে একদিন দরজা খুলবে, আলো ঢুকবে, আর আয়নাঘরে যারা শেষ হয়ে গেছে তাদের সেই মৃত আত্মাগুলো ফিসফিস করে বলবে, আমি হারিয়ে যাইনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল।